নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সুপিরিয়র হ্রদ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল সুপিরিয়র হ্রদ। এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রায় ৮২,১০৩ বর্গ কিলোমিটার। তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য নদ নদী। আমাজন নদী এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং আমাজন রেইন ফরেস্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইয়াংজে বা ইয়াংশিকিয়াং নদী এটি এশিয়ার দীর্ঘতম নদী। মিসিসিপি নদী এটি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। সিন্ধু নদ পাকিস্তান ও ভারতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই নদীটি একটি গুরুত্বপূর্ণ জলসেচ ব্যবস্থা। দানিউব নদী ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী, যা 4টি দেশের রাজধানী শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সাগর মাথা নামে পরিচিত। মাউন্ট এভারেস্ট নেপালি ভাষায় সাগর মাথা নামে পরিচিত। সাগরমাথা শব্দটি নেপালি ভাষা থেকে এসেছে, যার অর্থ আকাশের চূড়া বা স্বর্গীয় মাতা। তিব্বতে মাউন্ট এভারেস্ট চোমোলাংমা নামে পরিচিত, যার অর্থ পৃথিবীর দেবী। এইবার দেখো কিছু উল্লেখযোগ্য পর্বত এবং তাদের অবস্থান। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। রকি পর্বতমালা উত্তর আমেরিকায়। গ্রেট ডিভাইডিং রেঞ্জ পূর্ব অস্ট্রেলিয়ায়। ট্রান্স আন্টার্কটিকা কোথায় অবস্থিত? কুমেরুতে। আলতাই পর্বতমালা কোথায় অবস্থিত? এশিয়াতে। পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত? পশ্চিম ভারতে। ককেসাস পর্বতমালা কোথায় অবস্থিত? ইউরোপে। আলাস্কা পর্বতমালা মার্কিন যুক্তরাষ্ট্রে। আল্পস পর্বতমালা ইউরোপে অবস্থিত। আরাবল্লী পর্বতমালা দক্ষিণ পশ্চিম ভারতে। হিন্দুকুশ পর্বতমালা দক্ষিণ মধ্য এশিয়ায়। কারাকোরাম পর্বতশ্রেণী দক্ষিণ মধ্য এশিয়ায় অবস্থিত। অন্নপূর্ণা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়েছিল? কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সুরাট অধিবেশনে। সুরাট অধিবেশনেই ভারতীয় জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। নরমপন্থীরা এমন লোক যারা আলোচনার মাধ্যমে সরকারের সাথে সমস্যাগুলির সমাধান করতে চেয়েছিল, যেখানে চরমপন্থীরা তাদের দাবি আদায়ের জন্য ধর্মঘট, আন্দোলন এবং বয়কটে বিশ্বাসী। 1907 সালে সুরাটের তাপ্তি নদীর তীরে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো বিভিন্ন অধিবেশন, তাদের সময়কাল এবং তাদের সভাপতি কে ছিলেন। বোম্বে বা এলাহাবাদ অধিবেশন কবে হয়েছিল? 1885 এবং 1892। সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1886 সালের কলকাতা অধিবেশন সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। 1887 সালের মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবাজি। 1888 সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন? জর্জ উইল। 1890 সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? ফিরোজ শাহ মেহতা। 1895 সালের পুনা অধিবেশনের সভাপতি কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1905 সালের বেনারস অধিবেশনের সভাপতি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। 1907 সাল এবং 1908 সালের সুরাত ও মাদ্রাজ অধিবেশনের সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। 1916 সালের লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন? এস.সি. মজুমদার। 1917 সালের কলকাতা অধিবেশনের অ্যানি বেসান্ত। 1920 সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? লালা রাজপত রায়। 1921 সাল ও 1922 সালের আহমেদাবাদ ও গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। 1924 সালের বেলগাঁও অধিবেশনের সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী। 1925 সালের কানপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। 1929, 1936 ও 1937 সালের লাহোর অধিবেশন, লখনৌ অধিবেশন ও ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। 1938 সালের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বোস। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে কে ভূষিত করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। এবার দেখো কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তি এবং তারা অন্য কী নামে পরিচিত। সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। জয়নাল আবেদিন, কাশ্মীরের আকবর বলা হয়। কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়? সরোজিনী নাইডুকে। ভারতীয় সংবিধানের পিতা কাকে বলা হয়? বি আর আম্বেদকরকে।
ভারতীয় সিনেমার পিতা কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। কাকে দ্য লিটল মাস্টার বলা হয়? সচিন তেন্ডুলকারকে। হরিয়ানার হেরিকেন কাকে বলা হয়? কপিল দেবকে। উড়ন্ত শিখ নামে পরিচিত মিল্কা সিং। হকির জাদুঘর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। পিটি ঊষা কী নামে পরিচিত? উড়ন্ত পরী। সরকোকিলা নামে কে পরিচিত? লতা মঙ্গেশকর। জননায়ক কর্পূরী ঠাকুর। ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? নেপোলিয়ান বোনাপার্টকে। পাগলা রাজা নামে পরিচিত কে? মোহাম্মদ বিন তুগলক। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? মহাকবি কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, শনি গ্রহের বলয়ের সংখ্যা কয়টি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 60টি। শনি গ্রহের প্রধানত 60টি বলয় রয়েছে, যা বরফ, পাথর এবং ধূলিকণা দিয়ে গঠিত। এই বলয়গুলো আবার অসংখ্য ছোট ছোট রিংলেট দিয়ে গঠিত। যদিও শনির প্রধান বলয় 60টি, বিজ্ঞানীরা আরও অনেক ছোট ছোট বলয় বা রিংলেট শনাক্ত করেছেন, যা গণনা করলে সংখ্যাটি হাজারেরও বেশি হতে পারে। পরবর্তী প্রশ্ন, বিদেশি চলচ্চিত্রে কোন ভারতীয় প্রথম সুর প্রদান করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পণ্ডিত রবিশঙ্কর। বিদেশি চলচ্চিত্রে প্রথম ভারতীয় হিসেবে সুর দিয়েছিলেন বিখ্যাত সেতারবাদক রবিশঙ্কর। তিনি সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ ব্যবহার করে চলচ্চিত্রের আবহ তৈরি করা হয়, যা আন্তর্জাতিকতাভাবে সমাদৃত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ছোট দেশ বা রাষ্ট্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। এর আয়তন 0.44 বর্গ কিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আমিনি কমিশন কে গঠন করেন? কে আমিনি কমিশন গঠন করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস। 1776 সালে তিনি বাংলার ভূসম্পত্তির মূল্য নির্ধারণের জন্য এই কমিশন গঠন করেন। আমিনি কমিশন গঠনের মূল উদ্দেশ্য ছিল ভূমি রাজস্ব নির্ধারণ করা এবং পরবর্তী বন্দোবস্তের জন্য একটি সঠিক ভিত্তি তৈরি করা। এই কমিশন মূলত জমি জরিপ করার জন্য গঠিত হয়েছিল এবং এতে 2 জন চুক্তিভিত্তিক কর্মকর্তা এবং 1 জন স্থানীয় দেওয়ান অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ কম হয় কোন রঙের আলোয়? কোন রঙের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে কম হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সবুজ রঙের আলোতে। সবুজ রঙের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে কম হয়, কারণ গাছের ক্লোরোফিল সবুজ আলো শোষণ করার পরিবর্তে প্রতিফলিত করে, তাই সবুজ আলোতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ভালোভাবে হয় না। পরবর্তী প্রশ্ন, খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ক্যালোরি এককে পরিমাপ করা হয়। খাদ্যের শক্তি বলতে বোঝায় সেই পরিমাণ তাপশক্তি যা খাদ্য হজম হওয়ার পর শরীর দ্বারা উৎপাদিত হয় এবং যা আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয়।
পরবর্তী প্রশ্ন, ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে? ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন তিনি হলেন মিতালি রাজ। তিনি টেস্ট ক্রিকেটে এই কীর্তি অর্জন করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্রণব কুমার মুখার্জি। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 2012 থেকে 2017 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি যিনি ভারতের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জেলা পরিষদ। ভারতে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ। এটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৃতীয় এবং সর্বোচ্চ স্তর। জেলা পরিষদ জেলার সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে? কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, তেজস্ক্রিয় পদার্থ। পরবর্তী প্রশ্ন, বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। বাবর পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 1526 সালের 21শে এপ্রিল এই যুদ্ধ সংগঠিত হয়, যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লি দখল করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে মর্নিং স্টার বা সকালের তারা বলা হয়? কোন গ্রহকে মর্নিং স্টার বা সকালের তারা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শুক্র গ্রহকে মর্নিং স্টার বলা হয়। শুক্র গ্রহকে মর্নিং স্টার বা সকালের তারা বলা হয়। এটি এতটাই উজ্জ্বল যে এটি সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে দেখা যায়, তাই একে সকাল বা সন্ধ্যা তারাও বলা হয়, যদিও এটি আসলে একটি গ্রহ, তারা নয়। পরবর্তী প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে? বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু রাজ্য। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু। 2001 সালে তামিলনাড়ু দেশের প্রথম রাজ্য হিসেবে প্রতিটি বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করে। পরবর্তী প্রশ্ন, কোন শৈবালকে পন্ড সিল্ক বলা হয়? কোন শৈবালকে পন্ড সিল্ক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, স্পাইরোগাইরা নামক শৈবালকে পন্ড সিল্ক বলা হয়। স্পাইরোগাইরা নামক শৈবালকে পন্ড সিল্ক বা পুকুরের রেশম বলা হয়। এর কারণ হল এর ফিলামেন্টগুলির বাইরের কোষস্তরটি পেকটিন নামক পদার্থ দিয়ে গঠিত, যা দ্রবীভূত হয়ে মিউকিলেজ নামক পদার্থ তৈরি করে। এই মিউকিলেজ নিঃসরণের কারণে স্পাইরোগাইরার গঠন রেশমের মতো চকচকে দেখায় এবং একে পন্ড সিল্ক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফোর্ট্রান। এই ফোর্ট্রানের পূর্ণরূপ হল ফর্মুলা ট্রান্সলেশন। এটি মূলত বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক গাণিতিক সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয়েছিল। এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা ছিল যা কোড লেখা এবং পড়তে সহজ করে তোলে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠাকালের সদস্য সংখ্যা কয়টি ছিল? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা কয়টি ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 51টি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, লোহায় মরিচা ধরা হলো এক ধরনের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এইবার দেখো কয়েকটি ভৌত পরিবর্তনের উদাহরণ কি কি। বরফ গলে জল হওয়া, জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প হওয়া, চিনি বা নুন জলে দ্রবীভূত হওয়া, কাগজ বা কাপড় কেটে ছোট ছোট করা, লোহাকে পিটিয়ে পাতলা করা, মোমবাতি গলে যাওয়া, লোহার তারকে বাঁকানো। কয়েকটি রাসায়নিক পরিবর্তন কি কি? কাঠ পোড়ানো, খাবার হজম হওয়া, লোহার মরিচা পড়া, ফল পেকে যাওয়া, দুধ থেকে দই তৈরি হওয়া। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল কবে? ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল কবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1905 সালে।
1905 সালের 16 অক্টোবর ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুটি নতুন প্রদেশে ভাগ করার ঘোষণা করেন, পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ। এই বিভাজন মূলত প্রশাসনিক সুবিধার জন্য করা হয়েছিল বলে ব্রিটিশরা দাবি করে, তবে এর পেছনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। পরবর্তী প্রশ্ন, কোন রক্তকণিকার অপর নাম এরিথ্রোসাইট? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লোহিত রক্তকণিকার অপর নাম এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকা, যা এরিথ্রোসাইট নামেও পরিচিত, রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এগুলি শরীরের টিস্যুতে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবহন করে, যেখানে একটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া হয়। লোহিত রক্তকণিকা অস্থিমজ্জাতে তৈরি হয় এবং এদের গড় আয়ু প্রায় 120 দিন। পরবর্তী প্রশ্ন, যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য, তারা কোন রোগে ভোগেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, তারা বেরি রোগে ভোগেন। অস্টিওম্যালেশিয়া প্রধানত ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং এর অভাবে হাড় নরম ও দুর্বল হয়ে যায়। পেলেগ্রা রোগটি হয় ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে। পরবর্তী প্রশ্ন, কলকাতার নাম আলীনগর কে রাখেন? কে কলকাতার নাম আলীনগর রাখেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সিরাজ উদ্দৌলা। কলকাতার নাম আলীনগর রেখেছিলেন নবাব সিরাজ উদ্দৌলা। 1756 সালে কলকাতা আক্রমণের পর তিনি এই নামকরণ করেন। এটি ছিল তার দাদা মহাশয় আলীবর্দী খানের প্রতি শ্রদ্ধা নিবেদন। বাহাদুর শাহ প্রথম, যিনি শাহ আলম প্রথম নামে পরিচিত ছিলেন, অষ্টম মুঘল সম্রাট। তিনি 1707 সাল থেকে 1712 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত শাসন করেছিলেন। তিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র ছিলেন। বাহাদুর শাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাহাদুর শাহ প্রথমের পূর্ণ নাম কি? আবুল নসর কুতুবুদ্দিন মোহাম্মদ শাহ আলম বাহাদুর শাহ বাদশাহ। তার শাসনকালের সময়কাল ছিল 1707 থেকে 1772 খ্রিস্টাব্দ। পিতার নাম ছিলেন আওরঙ্গজেব। উপাধি ছিল শাহ আলম প্রথম, বাহাদুর শাহ প্রথম। তিনি আওরঙ্গজেবের মৃত্যুর পর সিংহাসনে বসেন এবং তার রাজত্বকালে মোগল সাম্রাজ্যের ক্ষমতা কিছুটা হ্রাস পায়। উনার মৃত্যু হয়েছিল 27শে ফেব্রুয়ারি 1712 সালে লাহোরে তার মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে? মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোন অধিকারটি বাদ দেওয়া হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সম্পত্তির অধিকার। মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে। 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি মৌলিক অধিকার থেকে সরিয়ে একটি সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অজিত নাথ। জৈনদের 22তম তীর্থঙ্কর কে ছিলেন? অরিষ্টনেমি। জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। এবং জৈনদের সর্বশেষ ও 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। পরবর্তী প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি? ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হল কাইটিন এবং বিটা গ্লুকান। এছাড়াও কিছু ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন এবং আলফা গ্লুকানও উপস্থিত থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে? কোন দেশে প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মিশরে। পরবর্তী প্রশ্ন, শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবার দেখো বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথমে রয়েছে কি? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হ্যারোডে ডোমার কৌশলের উপর ভিত্তি করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গঠিত হয়। 1951 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেন। এর সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহালানবিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা রূপরেখা বা মডেল তৈরি করেন। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কিছু সংশোধনের পর
এই রূপরেখা প্রয়োগ করেন, তাই এই পরিকল্পনা নেহেরু মহালানবিশ পরিকল্পনা নামেও পরিচিত। সময়কাল কত ছিল? 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এরপর রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়। তবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পকে বেশি প্রাধান্য দেওয়ায় কৃষির উন্নতি ব্যাহত হয়, তাই এই পরিকল্পনায় কৃষিকেও সমান প্রাধান্য দেওয়া হয়। এই পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। এরপর রয়েছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কৃষিক্ষেত্রের অগ্রগতি ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য এবং এই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই পরিকল্পনার সময়কাল ছিল 1969 থেকে 1974 সাল পর্যন্ত। নেক্সট, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটির খসড়া তৈরি করেন এবং প্রবর্তন করেন ডিপি ধর এবং এর সময়কাল ছিল 1974 থেকে 1979 সাল পর্যন্ত। নেক্সট রয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং এর সময়কাল ছিল 1980 থেকে 1985 সাল পর্যন্ত। এরপর রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বে এবং এর সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।